ভূ রাজনীতিতে কী হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এই সকল বিষয়াবলী আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরার জন্য আমাদের শো দ্য জিওপলিটিক্যাল শো চেসবোর্ড। এই চেসবোর্ডে আপনাদের সকলকে স্বাগতম এবং আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার। বাংলাদেশ এবং বহির্বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এর একটা কম্প্রিহেন্সিভ আলোচনা এক্সপার্ট অপিনিয়ন দিয়ে ভ্যালিডেট করার জন্য মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের এপিসোড ভারতের মণিপুর রাজ্যে, অর্থাৎ তাদের যে মণিপুর স্টেট রয়েছে সেখানে যে মেইতি এবং কুকিদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তার ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল কি ইমপ্লিকেশনস থাকতে পারে, অর্থাৎ অভ্যন্তরীণ এবং আঞ্চলিক প্রভাব কি হতে পারে। তবে চলুন মূল আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি আমরা। সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ইমদাদুল ইসলাম। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একই সাথে সামরিক এবং ভূ নিরাপত্তা বিষয়ক এক্সপার্ট। স্যার, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা আলোচনা শুরু করতে পারি? জি চলুন। আচ্ছা স্যার, আমরা মূলত এখন কথা বলবো হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ার মণিপুর স্টেটে যে মেইতি এবং কুকিদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেটা নিয়ে। স্যার, এই সংঘর্ষ নিয়ে সাধারণ জনগণের কম বেশি হালকা পাতলা একটা আইডিয়া আছে, তবে তাদের বোঝার জন্য মণিপুর স্টেট সম্পর্কে যদি আমাদেরকে বলতেন যে এটার কম্পোজিশন কি, তার রিসোর্সেসগুলো কি হয়ে থাকতে পারে। ধন্যবাদ। আসলে মণিপুর নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষ এবং একই সাথে সাংস্কৃতিক যে পরিমণ্ডলে যারা আছেন সচেতন মানুষ, মণিপুর বলতেই আমাদের দেশের মানুষেরা প্রথমে মনে করে যে মণিপুরী নৃত্য। এবং আমি আমার মনে হয় আমার কলেজ জীবন থেকে মণিপুরী নৃত্য বহুবার দেখেছি এবং সেই সূত্রে মনে মনে বহুবার মণিপুর চলে গিয়েছে। এবং মণিপুরটা কোথায়, সেখানে সাংস্কৃতিক মানুষের মধ্যে এত বেশি কি করে যে তাদের মধ্যে স্ফুরণ ঘটেছে, সেটা ব্যাপ্তি লাভ করেছে এবং আমাদের অঞ্চলে এই যে বাঙালিদেরকেও সেটা প্রভাবিত করেছে। আমি অনেকবার মণিপুরি নৃত্য দেখে সেই থেকে অবসেশন থেকে আমি মণিপুর সম্বন্ধে আমার জানা। আসলে মণিপুর পূর্ব ভারতের, আমরা যেরকম নর্থ ইস্ট ইন্ডিয়ার সেখানে একটা রাজ্য। তো সেই রাজ্য একেবারেই ইভেন কি ব্রিটিশদের যখন অন্যান্য রাজ্যগুলি যখন তাদের দখলে ছিল সেই সময় মণিপুর কিন্তু স্বাধীন সত্তা নিয়েছিল। দুটি সেভেন সিস্টারের মধ্যে একটা হচ্ছে মণিপুর আর একটা হচ্ছে ত্রিপুরা, এই দুটা। তো ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় তখনও কিন্তু মণিপুর স্বাধীন সত্তা হিসেবে থেকে গিয়েছিল। ভারতীয়রা যে ভারত থেকে ক্রমান্বয়ে তারা যেহেতু অ্যাকর্ডিং টু দ্য র্যাডক্লিফ ওয়েদার সেখানে যারা ধরেন দুটা ভাগে বিভক্ত, ইনিশিয়ালি কিন্তু তিনটা ভাগে বিভক্ত হয়ে কথা ছিল, আসাম, বেঙ্গল, পাকিস্তান, ভারত। তো সাবসিকুয়েন্টলি আসাম বেঙ্গলটা হয় নাই, কেন এটা বলতে গেলে আপনার প্রোগ্রামে পুরো সময়টাই চলে যাবে, ওটাতে আমরা যাচ্ছি না। কিন্তু সেখানে সেই ধর্মের ভিত্তিতে যখন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যখন বিভক্ত হলো এই অঞ্চল, তখন তারা সচরাচরভাবেই তারা ভারতীয় ধরে নিল, যারা যেহেতু মুসলমান না, ওই অঞ্চলগুলিতে মুসলমান না, তারা ভারতের অধীনে চলে যাবে। আর আমাদের এদিকে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ তারা পাকিস্তানে চলে আসলো। কিন্তু মণিপুর স্বাধীন সত্তা নিয়ে কিন্তু রয়ে গিয়েছিল আরও প্রায় 6 মাস না আরও বেশি, 6 মাস শুধু মণিপুরের তৎকালীন রাজাকে সেখানে কারারুদ্ধ করা হয়েছিল এবং ডিউরিং জওহরলাল নেহরুর সময় উনি প্রধানমন্ত্রীত্বে, কারণ হচ্ছিল হি ওয়াজ নট অ্যাগ্রিং টু জয়েন উইথ দ্য ইন্ডিয়া। তো পরে সাবসিকুয়েন্টলি সে জেল থেকে বাধ্য হয়ে পরে যখন ভারতীয় সৈন্যরা ওখানে গেল, সেখান থেকে সম্মতি প্রদান করে, প্রায় অনেক দিন পরে সম্মতি প্রদান করে মণিপুর উইল বি
অলসো মার্জিং উইথ দ্য ভারতীয় যে এন্টিটি তার মধ্যে তারা স্যার যোগদান করবে। 1956 তো তারা হচ্ছে ইউনিয়ন টেরিটরির ইউনিয়ন জি, স্যার। টেরিটরিতে আসছে এবং 74-এ গিয়ে স্টেট হয়। সেই কথাই বলেছি, জি, স্যার। বলতে আসছিলাম। জি, স্যার। তো ওরা যখন টেরিটরি চলে আসলো ঠিকই আছে, এটা হয়ে গেছে। আর আপনি যেটা বলেন তার ভৌগোলিক যে পরিচিতি মণিপুরের, সেটা হচ্ছে তার অলমোস্ট মোর দেন 70% আচ্ছা। আর হিলি এরিয়া, অলমোস্ট 75 ধরেন হিলি এরিয়া, আর বাকিটা হলো সমতল। এটা হলো তার জিওগ্রাফিক যে টপোগ্রাফি যেটা সেটা। আর যে যেটা বসতি, তার মধ্যে দুটা ভাগে তারা বিভক্ত। জনগণের মধ্যে দুটা ভাগ আছে, সেখানে একটা হচ্ছে মেইতি, আর হলো কুকিরা। যে হচ্ছে যে মেইতি এবং কুকি, মানে তাদের মধ্যেই তো মূলত সংঘর্ষটা হচ্ছে, এবং এটা অনেকটা শিডিউল ক্যাস্টের যে কন্টেনশনটা আছে সেটা সেই জিনিসটাতে আমি আসছি। সেখানে যে ভৌগোলিক অবস্থানটা টপোগ্রাফি বলার পরে জনগণের বসবাসটাই আমি বলে তারপর আসতাম কেন দ্বন্দ্বটা সেটা জনগণের যারা কুকি তারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, আর সমতলে বসবাস করে মেইতিরা। এখন এই 2023 সালে শুরুর দিকে মণিপুরের কোর্ট একটা আদেশ দেয়, রাজ্য আদালত সে একটা আদেশ দেয় এবং রাজ্য সরকারকে বলে যে টু সেন্ড এ অ্যাপিল টু দ্য ফেডারেল গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য সুপ্রিম কোর্ট অফ দ্য ইন্ডিয়া, যে মেইতিদেরকেও শিডিউল কাস্ট ডিক্লেয়ার করা, যারা কুকিদের মতো। যেটা আপনার প্রশ্নে আসছে কেন দুই দলের মধ্যে মারামারিটা শুরু হলো কেন, এটার মধ্যে তখন কুকিরা দেখলো বিপদ আঁচ করলো তারা। কি বিপদ আঁচ করলো তারা? এটা যদি হয়ে যায় তাহলে আমরা যে কুকিরা এই যে 75 থেকে 80% অঞ্চলে পাহাড়ি অঞ্চলে বসবাস করি, মেইতিরা যেহেতু সংখ্যায় কিন্তু কুকিদের থেকে আরও বেশি। জি স্যার। তাহলে এই মেইতিরা কুকি অঞ্চলগুলিতে, পাহাড়ি অঞ্চলগুলিতে চলে আসার সুযোগ পাবে এবং উইল বি গ্র্যাজুয়ালি মার্জিনালাইজ। একটা সংকটের একটা প্রথম ধাপ তখন সেটাতে কুকি ছাত্র যারা আছে, কুকির ন্যাশনাল ফ্রন্ট যারা ওখানে আছে, তাদের যে ছাত্র যে সংগঠন আছে, তারা অনেকগুলো মিছিল টিছিল করলো। এর মিছিল আক্রান্ত হলো বাই দ্য মেইতিরা দেখতে যে কুকিরা সমতলে এসে মিছিল টিছিল করছে। হয়তো এখানে কারো ইন্ধন থাকতে পারে, আন্ডার কারেন্ট অনেক কিছু থাকতে পারে, যে তুমি এখানে মিছিল করা মানে দুইটা পক্ষ যখন ওখানে আছে, এক পক্ষ যখন মিছিল করে তাহলে সচরাচর আরেক পক্ষ ধরে নিবে এটা আমার বিরুদ্ধেই এই মিছিলটা করা হচ্ছে। তারা সেটা মিছিলের উপর তাদের আক্রমণ করে। সে আক্রমণে এটা দ্বন্দ্বে ক্রমান্বয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের লাভ করে। কেন আপনি জিজ্ঞেস করছিলেন যে দ্বন্দ্বটা কিসেকে নিয়ে, মারামারিটা কিসে নিয়ে উৎপত্তি হলো, হানাহানি কিসের থেকে হলো? সেখানে এই হানাহানি এমন পর্যায়ে চলে গেল যে ইভেন কি এক পক্ষ আরেক পক্ষের নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় সেখানে মিছিল করেছে, এবং শুধু সেখানে থেমে থাকে নাই, নারীরা নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে। এটা নিয়ে তো স্যার ওদের হাইকোর্ট একটা স্টেটমেন্ট জারি দিয়েছিল এবং একটা কমিটি তৈরি করেছিল। কমিটি দিয়েছে, কিন্তু সেই কমিটি তো তদন্ত করে সেখানে যখন দুটি পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত হয়, সেখানে নিরস্ত্র হাইকোর্টের আদেশেই থেকে যায়। এখানেও তাই হয়েছে। এখানে কুকিরা যখন তাদের মধ্যে এই ভয়টা তাদের চেপে ধরেছে যে মেইতিরা আমাদের অঞ্চলে বসবাস করবে, এখানে আরেকটি জিনিস হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে 2021 সালে মিয়ানমারে যখন সামরিক অভ্যুত্থান হয়, সেখানে এনইউজি, এটার নাম হচ্ছে আপনার এনইউজি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যখন গঠন করলো, এনএলডি সুকির দল, সেখানে এনইউজি কি করলো, পিডিএফ গঠন করলো, পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। তারা যখন বিভিন্ন জায়গায় মিয়ানমার সেনাবাহিনীর প্রতি যখন কিছু আক্রমণ পরিচালনা করে, মিয়ানমার সেনাবাহিনী সেখানে প্রচণ্ডভাবে প্রতি আক্রমণ করে।
সে আক্রমণের তোরে আপনার মিয়ানমারের চীন স্টেট, সাগাইং, কারণ এসব কিছু কিছু অঞ্চল থেকে কুকিদের যারা বসবাস আছে, কুকিরা দলে দলে তখন মণিপুরে প্রবেশ করা শুরু করলো। এখন মেইতিরা বলল যে এই যে কুকিরা তো দল, তারা দে আর ইনভাইটিং দেম, এবং তারা এখানে দলে দলে এসে তারা এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে। মেইতিদের ভয় হলো এখন কুকিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এবং এক পর্যায়ে এটাও দেখা গেল অনেক কুকি যোদ্ধা যারা অস্ত্র নিয়েছিল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা কিন্তু যখন দেখলো স্বজাতি এখানে বিপদে, তারা ওদিক থেকে এদিকে ঢোকা শুরু করলো। মানে ওই যুদ্ধ ফেলে স্যার তার ওই যুদ্ধ ফেলে নেই, ওখানে কিছু মারও খাচ্ছে। আচ্ছা, ওখানে ঠেলাটা বেশি সামলানো থেকে আবার এদিকে স্বজাতির নাম করে তাদের রক্ষা করা, আবার নিজেদের আশ্রয়, নিজেদের জীবন বাঁচানো, এটাও যেমন আছে এদের পক্ষেও। দুদিকে ছড়িয়ে এখানে কিন্তু দুটো জিনিস হয়েছে। মেইতিরা মনে করছে এরা এদেরকে শক্তির যোগান দিতে আসছে, এবং আমরা তাতে মার্জিনালাইজ হয়ে যাব। আমরা কি হব? আমরা সেখানে সংখ্যালঘিষ্ঠ হয়ে যাব সংখ্যাগরিষ্ঠ থেকে। এখন তো স্যার তারা 53% হিসেবে আছে না? আছে আছে এর ভিতরে কুকিরা যেভাবে বিভিন্ন জায়গা থেকে ওখানে যখন ইনফ্লাক্স হচ্ছে, মেইতিরা আরও প্রবল। কুকিরা আবার আরও একটা দুইটা গেল। একটা হলো প্রথম এই ভয়, তারা তাদেরকে আদালতের রায় দিয়ে তাদেরকে ওদেরকেও শিডিউল কাজ করে ওখানে তারা ঢুকতে পারবে, ওটা করলে তাদের জমি হারাবে, পাহাড় হারাবে, একটা ভয়। মেইতিদের ভয় ছিল আবার এদিকে আরেকটা জিনিস, ওদের থেকে কুকিরা আসতেছে দলে দলে, এখানে ঢুকতেছে, মিয়ানমার সেনাবাহিনীর হাতে মার খেয়ে, সুতরাং আমরা আবার। এবং তৃতীয় জিনিস চলে আসলো এবার, যে মেইতিরা এখন মনে করলো, কুকিরা দাবি তুললো এই দিল্লির যে ফেডারেল যে আর্মি মেইতিদের পক্ষ নিয়েছে, যেহেতু মেইতিরা সব মেজরিটি আর হিন্দুস। যে আমার থার্ড কোয়েশ্চেন এটাই ছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী, তাদের যে লোকাল বাহিনী আছে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তাদের এখানে ভূমিকাটা কতটুকু, এই যে মেইতি এবং কুকি যে কনফ্লিক্টটা হচ্ছে? তাদের মেইতিদের স্বাভাবিকভাবে মেইতিরা মনে করে, যেমন আপনি বললেও না বললেও এটা অস্বীকার করার কোনো উপায় নাই, সেটা হচ্ছে যখন বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে, ওখানে বাঙালি বসতিকারীরা মনে করে যে এটা তো আমাদের সাথে, ওরা বাঙালি, এটা একই ধর্ম একই জাতি। পাহাড়িরা সবসময় একটা ওখানে সেগ্রিগেটেড ফিল করে নিজেদেরকে, মনে হয় আমরা এখানে একটা সবসময় একটা অসহায় বোধ করে না, একটা এটাকে এলিনেশন বলে, বিচ্ছিন্নতা। আমার সাথে যে আপনার সাথে সম্পর্ক, সেটার মধ্যে যদি আপনি এখন, আমি যদি এই যে আপনি যখন ব্রিটিশ হতেন, আমি একটু মনে করতাম যে আরেক ধরনের কথা, বাট আপনি বাঙালি, আমিও বাঙালি, একই ভাষায় কথা বলি। তো এখানে মেইতিদের নিয়ে যেটা, যে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর তো মেজরিটি ওভারহোললি মেজরিটিস আর দ্য হিন্দু ধর্মাবলম্বী হিসাবে, বা বিভিন্ন জাতিগোষ্ঠী হতে পারে, পাঞ্জাবি আছে, শিখ আছে, সেখানে মারাঠি আছে, গুজরাটি আছে, আসামিজ আছে। দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় সেনাবাহিনীতে কোনো বাঙালি, কোনো পশ্চিমবঙ্গ পুরা কিন্তু কোনো বাঙালি রেজিমেন্ট নেই, এটা জানেন? না, আপনার থেকে জানলাম স্যার। ভারতীয় সেনাবাহিনী যখন অবস্থান নিয়েছে মণিপুরে, যখন প্রচণ্ডভাবে মারামারি দুটা পক্ষের মধ্যে, সশস্ত্র সংঘাত, এমন দেখা গেল আরও একটা জিনিস, যে মিয়ানমার থেকে কুকিরা আসার সময় তারা কিছু ড্রোন নিয়েও এসে ঢুকে পড়ছে। এটা ওখানে আরও একটা মুসিবত সৃষ্টি করেছে দুপক্ষের মধ্যে, আরও সন্দেহপ্রবণ হয়ে গেছে যে এখানে এরা একটা উস্কানি নিচ্ছে, কোনোর থেকে তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে। ভারতীয় সৈন্যবাহিনীও সেটা সন্দেহ দৃষ্টিতে দেখছে, এবং ভারতীয় পার্লামেন্ট তোলপাড় এটা নিয়ে, ভারতীয় সমস্ত রাজনীতি একাকার হয়ে গেল সেখানে। যে কেউ বলছে এই দুর্ভাগা মানুষদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, মণিপুরকে ভুলে গেছে। মণিপুর থেকে যারা নির্বাচিত সংসদ সদস্য, তারা ওখানে গিয়ে মানে করুণ, অসম্ভব, একেবারেই অনুভূতিপ্রবণ হয়ে তারা বক্তব্য রেখেছে যে তাদের উপরে অত্যাচার হচ্ছে সে হচ্ছে। এবং যেটা আমি বললাম, সেগুলো মানুষ দেখলো, নারীদের উলঙ্গ করে রাস্তায় মার্চ করাচ্ছে। তো এখন ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা হয়েছে, এখন কুকিরা অভিযোগ উত্থাপন করলো যে প্রশাসন মেইতিদের পক্ষ নিয়ে কাজ করছে। এটা তাদের পারস্পরিক সংঘাতের মধ্যে আরও বেশি, যেটা আগুনে ঘৃতাহুতি বলে না, যে আগুনে ঘি ঢালা, যে আরো ঘি ঢেলে দিলেন বা আরো তেল দিলেন, আরো দাউ দাউ করে জ্বলছে, এগুলি সবগুলো হচ্ছে আগুন ওখানে নিভু যখন হয়, তখন একটা ঘৃতাহুতি হয় ওদের। ঘৃতাহুতিটা হচ্ছে
এটা আবার ওই যে যারা হিন্দুদের যখন ইয়েতে পোড়ায় তখন আগুন একটু যখন ইয়ে হয়ে আসে দেহ এটা তাড়াতাড়ি পোড়ানোর জন্য ওর ভেতরে বড় মানুষ ওরা ঘি ডালে, এই জন্য এটাকে বলা হয় ঘৃতাহুতি। আর যাই হোক, তো এখন এরাও ঘৃতাহুতি এখানে করে। এক একটা অনুষঙ্গ আছে, এক একটা বিপদ আসে। যেমন একবার কুকিরা ঢুকতেছে, আবার মেয়েতিরা বলতেছে আমরা ওদিকে জায়গা, আমাদের জায়গা দিতে হবে। আমরা 53% হলেও আমাদের মাত্র 20% জায়গাতে থাকি, 80% ওদের কাছে। তো এটা তো ন্যায় না, এটা অন্যায়। আবার ওরা বলছে আমাদের ভূমি দখল করে ফেলবে। আবার কুকিরা ওদিক থেকে প্রবেশ করতেছে। আবার ভারতীয় সেনাবাহিনী এখানে এসে তারা মনে করছে যে এরা মেয়েতির পক্ষে নিচ্ছে, প্রশাসন মেয়েতিদের পক্ষে যাচ্ছে। এই হয়ে এটা ইট বিকামস এ কমপ্লেক্স সিচুয়েশন, জটিল একটা পরিস্থিতি। একটা জটিল পরিস্থিতির মধ্যে ভারতীয় প্রশাসন পড়েছে, স্থানীয় প্রশাসন পড়েছে, মণিপুর রাজ্য পড়েছে। এবং এই মানুষগুলো সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন, এই একবিংশ শতাব্দীতে এসে মানুষকে মানুষ মনে করছে না। এরা মনে করছে তুমি মেইতি, তুমি কুকি, তুমি চাকমা, তুমি মারমা, এইসব করে এই মানুষ যখন সভ্যতার শিখরে এসে পৌঁছে দাবি করছে, সেখানে মানুষ নিজেদেরকে আরও বেশি করে বিভক্তির বেড়াজালে নিজেরা নিজেদেরকে ঠেলে দিয়ে নিজেরা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছে, নিজেরা হত্যা করছে, আবার হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছে। সো এই হলো মানুষের একবিংশ শতাব্দীর সভ্য মানুষের অসভ্য আচরণ। নাহলে একজন নারী আমারও তো মা হতে পারে, একজন নারী তো আমার বোন হতে পারে। আমি সেই নারীকে অন্যের স্ত্রী, অন্যের বোন মনে করে, আমার কেউ মন না করে তাকে আমি বিবস্ত্র করে রাস্তায় তাকে হাঁটাচ্ছি এবং তাকে ধর্ষণের পরে আগুনে তাকে ঠেলে দিচ্ছি। এবং এটা ভারতীয় সংসদে আলোচনার মধ্য থেকে আমি অনেকগুলো জিনিস দেখেছি। সেখানে মা বসে ক্যাম্পে বসে আছে, মানে অনেকগুলো আশ্রয় কেন্দ্র সেখানে হয়েছে। দেখেন আর একটা জিনিস, মানুষ কতটুক নিচে নেমে গেলে মানুষকে তার বাড়িঘর হারা করে তাকে আপনি আশ্রয় কেন্দ্রে ঠেলে দিয়েছে। অথচ তার সব কিছু আমাদের রোহিঙ্গাদের মতো, ওদেরকেও একই কাণ্ড করেছে। এখানে মণিপুরেও হাজার হাজার মানুষ কিন্তু এখন, এই যে আসামে হয়েছে, 40 লক্ষ মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্প আনা হয়েছে। মানুষ যে কত অসভ্য আচরণ করতে পারে, বর্বর আচরণ করে মানুষের সাথে মানুষ। যেমন এই যে গাজাতে কোনো কারণ ছাড়া আজকেও যেখানে বসতি আছে সেখানে আজকেও বোমা বর্ষণ করছে, মানুষ মারা যাচ্ছে। মানুষকে মারার জন্য পানি বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষ মারার জন্য হসপিটালের ঔষধ বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে মারার জন্য হসপিটালের ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে মারার জন্য ক্ষুধার্ত মানুষকে খাদ্য সংগ্রহ করার জন্য ডাকছে, সেখানে গেলে সেখানে গুলি করে মারছে। সো এগুলি সব হচ্ছে মানুষের ইতিহাসে এই একবিংশ শতাব্দীতে মানুষের জন্য দুর্ভাগ্য বহন করে আনছে। তো মণিপুরের বিষয়টা হচ্ছে ঠিক সেরকম একটা দুর্ভাগ্যের মধ্যে এই মণিপুরি মানুষগুলো। আমি শুরুতে যে কথা বলছিলাম, সাংস্কৃতিক দিক থেকে যেমন আমি তো বললাম আমি অবসেশনে থাকতাম যে মণিপুরি নৃত্য, মণিপুরি কালচার। অথচ মণিপুর সেইখান থেকে সেই সাংস্কৃতিক তার একটা পর্যায়ে সেখান থেকে মানুষকে সম্মোহিত করার থেকে এখন মানুষ সেখানে আপনি একটা ভয়াল দৃষ্টি নিয়ে দেখছে, মানুষের শঙ্কার দৃষ্টি নিয়ে দেখছে। সে মনে করছে আজকে যে আমার প্রতিবেশী, কাল সে আমাকে মারতে আসছে। সে প্রতিবেশী ঘুমাচ্ছে, রাতে গিয়ে তাকে গুলি করে মারছে। তো এই যে মানুষের মধ্যে সেগ্রিগেশন, বিচ্ছিন্নতা, এটা সৃষ্টি হয়ে মানুষ দুর্ভোগের শিকার পরিণত হচ্ছে। সো মণিপুরের ব্যাপারে আপনি যদি আমাকে একদম বলেন যে আসলে মণিপুরে হচ্ছে মানুষের প্রতি দুর্ভাগ্যকে বয়ে এনেছে মানুষের কারণে। মানুষ নিজেদেরকে নিজেরা, কেউ বলছে আমি পাহাড়ে থাকবো, কেউ আমি সমতলে থাকবো। তুমি সমতলে আসতে পারবো না, পাহাড়ে যেতে পারবো না। একবারও চিন্তা করছে না যে আমরা সবাই মানুষ। পৃথিবীতে আমরা আসার সময় কেউ এখানে পোশাক পরিচ্ছদ নিয়ে আসে নাই, কখনো আসে না, আবার যাওয়ার সময়ও কোনো কিছু করে না, একইভাবে ফেরত যায়। এই জন্য গালিবের একটা কথা আছে, গালিব বলছে, গালিব নিজেকে নিজে বলছে স্বগোক্তি, যে পরিচ্ছদবিহীন, পোশাকবিহীন পৃথিবীতে এসেছিলে, একটা সামান্য কাফনের কাপড় জোগাড় করার জন্য তোমার এত বড় লম্বা সফর। স্যার এই বিষয়ে স্যার একটা কোয়েশ্চেন ছিল, এই যে আপনি যে প্রতিবেশীর কথাটা তুললেন, স্যার ভারত এবং বাংলাদেশ দুটি দেশেরই তো প্রতিবেশী মিয়ানমারে যে স্যার 2021 সাল থেকে যে গৃহযুদ্ধ শুরু হয়েছে মিলিটারি হুন্টার বিরুদ্ধে, মণিপুরের কুকিরা কি সেখানকার কুকিদের হুন্টার এগেনস্টে যে সংগ্রামটা দেখেছে, ওটা দেখে তারাও মেইতিদের এগেনস্টে
তাদের সংগ্রামে কোনোভাবে প্রভাবিত হয়েছে নাকি? না, মিয়ানমারের বিষয়টা মণিপুরকে প্রভাবিত করেছে, এটা আমি আমার আলোচনার মধ্যে একবার বলেছি। সেটা হচ্ছে প্রভাবিত করা হচ্ছে কুকিরা যখন সশস্ত্র কুকি যোদ্ধারা যখন মণিপুরে প্রবেশ করেছে, সেটা অবশ্যম্ভাবীভাবে মণিপুরের অবস্থানকে প্রভাবিত করেছে। কারণ ওখানে দুটি পক্ষ, একটা মেইতেই বললাম যেটা কুকি, তো এক পক্ষ যখন রিইনফোর্সড হবে, এক পক্ষের দিক থেকে যখন অন্য বাইরের থেকে আরও যদি জোগাড় হয়, তাহলে সেটা প্রভাবিত করবে, অঞ্চলকে প্রভাবিত করবে। আর একই সাথে আপনি সেটা আমাদের অঞ্চল না, আমাদের অঞ্চলের বিষয়টা আসলে হয়তো আমি এটা আমাদের সাথে কিভাবে এটা নিরাপত্তার ঝুঁকি আমাদের জন্য তৈরি করতে পারে, আমাদেরকে প্রভাবিত করতে পারে, সেই বিষয়টা থেকে আমি আসব। এখানে যেটা হচ্ছে, কুকি এরা অবশ্যই মিয়ানমারের যে আভ্যন্তরীণ বিষয়গুলো, সেনাবাহিনী কুকিদের উপরে বা অন্যান্য জাতিসত্তার উপর আক্রমণ পরিচালনা বা অন্যান্য জাতিসত্তাগুলো মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে যখন সশস্ত্র অবস্থান নিয়েছে পিডিএফের নাম দিয়ে, তখন সেখানে সেনাবাহিনীর সাথে তাদের সংঘাত হয়েছে, কোনো নিঃসন্দেহ। সেই সংঘাতের পরিবর্তে টিকতে না পারেও যেভাবে হোক বা দিকে প্রলুব্ধ হয়ে তারা মণিপুরে প্রবেশ করেছে। সুতরাং মিয়ানমারের অবস্থানটা, মিয়ানমারের কার্যক্রমটা অবশ্যম্ভাবীভাবে মণিপুরকে প্রভাবিত করেছে, কোনো সন্দেহ নেই। এই মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্সের যে রিজনটা আছে, মানে তাদের যে নর্থ ইস্ট যে রিজনটা আছে, এবং আমাদের বাংলাদেশ, প্রায় কিন্তু যে গোল্ডেন ট্রায়াঙ্গেলটা রয়েছে, যে ক্যাম্বোডিয়া, মিয়ানমার এবং লাওসের যে নো ম্যানস ল্যান্ড, যেখানে হচ্ছে আপনার গ্যাম্বলিং প্লাস হচ্ছে ড্রাগ প্রোডাকশনটা চলে থাকে, তার কিন্তু খুব কাছে অবস্থান করছে। এবং মিয়ানমার থেকে কিন্তু স্যার মণিপুরে আপনার ড্রাগ স্মাগলিং করা হয়। তো স্যার এই যে ড্রাগ স্মাগলিং প্রোডাকশনের যে প্রলিফারেশনটা হচ্ছে আমাদেরই এত কাছে একটা দেশে বা এত কাছের একটা রাজ্যে, স্যার এটা কি বাংলাদেশের জন্য কোনো ক্ষেত্রে ঝুঁকি আনতে পারে? আমাদের জন্য যেটা ঝুঁকি তৈরি করে রেখেছে সেটা হচ্ছে মিজোরাম, চীন স্টেট আর বাংলাদেশের বান্দরবন একটা জায়গায় গিয়ে, এদিক থেকে মিজোরাম আসছে, এদিকে চীন স্টেট এখানে একত্র হয়েছে, আমাদের বান্দরবন গিয়ে এখানে একত্র হয়েছে। সো দিস ল্যান্ড ইজ নট ডমিনেটেড বাই এনি ফোর্স। যখন এদিক থেকে মিজোরামে যখন মিয়ানমার সেনাবাহিনী কোনো অপারেশন চালায়, মিজো যারা রেবেল আছে, আগে বেশি হতো এটা, তারা এখানে চলে আসতো। ওদিকে চীন স্টেটে যদি মিয়ানমার সেনাবাহিনী কিছু করে, তারা এদিকে চলে আসতো। আমাদের এখান থেকে কিছু করলো টললো, এক সময়ের যারা ধরেন অ্যাক্টিভ শান্তি বাহিনীতে ছিল বা পরবর্তীতে ইভেন কি টেএনএফের কিছু, কেএনএফ তো অতি সম্প্রতি কিছুটা নাম বাজারে সৃষ্টি হয়েছে, তো সেখানে তারা ওখানে গিয়ে আশ্রয় নিত। আপনি যেটা যেই মাদকের কথা যেটা বলছেন, সেটার আসলে মূল উৎপত্তি, মূল যেটা, সেটার যে র ম্যাটেরিয়ালস যেটা হয় বা কাঁচামাল উৎপাদনের, মাদক উৎপাদনের জন্য কাঁচামাল, সেটা উত্তর নর্থ শান স্টেটে। ওখানে সারা বছর একটা একেবারে প্রকৃতি এটা দিয়েছে, এটাকে বলা হয় ন্যাচারাল এন্ডাওমেন্ট। সেখানে প্রচুর পরিমাণে এই যেটা আমাদের এখানে এখন ইয়াবা করতে পাগল হয়ে গেছে মানুষ শুনতে শুনতে, বা ইভেন হোয়াইট সুগার, সেখানে এই কাঁচামালগুলি উৎপাদিত হয় শান স্টেটে বেশি করে, যেটা সবচেয়ে বেশি পরিমাণে। এদিকে হয় আমাদের বান্দরবনেও কিছু কিছু সময় পপি চাষ তারা করেছে। এটা হচ্ছে মানুষ তার জীবিকার জন্য, সে যখন ওখানে অন্য চাষ হচ্ছে না, বাট দেখে যে পপিটা লাভজনক, বেশি করে উৎপাদিত হয়, সেটা একটা এনভায়রনমেন্টও সেরকম। তারপরে কিছুটা মণিপুরে খুব একটা, আমি যদিও আপনি বলছেন যে কোনো মণিপুরে ড্রাগতে বেশি হয়, এত বেশি ড্রাগটা আসে সবচেয়ে বেশি শান থেকে আসে, সেটা সাগাইং হয়ে এখানে প্রবেশ করে। আচ্ছা, একটা রুট আছে, যে মাদকের একটা রুট আছে, সেই রুট হয়তো কোনো কোনো সময় পরিবর্তিত হয়, কোনো সময় এই আমাদের রাখাইন স্টেট হয়ে বাংলাদেশে অনেক সময় ক্যারিয়ার থাকে, বাট বাংলাদেশে কখনো ওই হাই স্টেকের এটা কনজিউমার এখানে কম। এখানে ওই এখন আসছে ইয়াবা এগুলো ধরাই দিচ্ছে, তারা ইয়াবার বাজার এখানে পেয়েছে। বাট এটা আলটিমেট তাদের যে উৎপাদন হয়, সেখানে বিলিয়নিয়ার উৎপাদনকারী আছে, বিলিয়ন ডলারের মালিক যারা চাইনিজ, এবং ওরা চায়নাও থাকে না, ওরা চলে আসে চাইনা স্টেটে, সেখান থেকে কোনো অপারেশন দেখলে তারা বিভিন্ন দেশে চলে যায়, ওখানে
থাকে এগুলি হলো ইন্টারন্যাশনাল একটা মাফিয়া আছে, হিউজ গ্যাং এরা। এদের বিরুদ্ধে কখনো কোনো ধরনের অপারেশন খুব একটা চালায় না। আমেরিকা একবার চালিয়েছিল 100 প্রায় কাছাকাছি দেশে একসাথে সাইমালটেনিয়াসলি দে ক্যারিড আউট অপারেশন, কারণ তাদের একটা ধারণা ছিল, এফবিআই করেছিল এটা, এখানে করলে ওখানে চলে, ওখানে চলে এখানে চলে, একসাথে করলে কোথাও তাহলে একসাথে সবগুলোকে করা যাবে। সেটার থেকে আমাদের দেশ ঝুঁকিতে আছে, কারণ এই মাদক আমাদের এখানে ইয়াবা যেমন আমাদের তরুণ শ্রেণীকে অনেক সময় আসক্ত করছে, বিভ্রান্ত করছে। একটা জাতির যদি কোনো ধরনের মাদক আসক্তির প্রবণতা হয় বা আসক্ত হয়, সেটা থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব কষ্টের ব্যাপার, দুঃসাধ্য একটা বিষয়। আপনি সাইক্লোন হলে আপনার ঘর ভেঙে গেছে, আপনি ঘরটা আবার তুলতে পারবেন, কিন্তু যখন আপনার যুবক শ্রেণী যখন মাদকাসক্ত হবে, একটা জাতি একেবারেই চিরতরে পিছনে চলে যাবে, অর্থাৎ জেনারেশন নষ্ট। জি স্যার। সেই দৃষ্টি থেকে এই যে ইয়াবার আমাদের দেশে অনুপ্রবেশ বা মাদক যে কোনো ফর্মে হোক, সেটা যে নামেই হোক, হ্যাঁ, কোনো সময়ে কি আসছিল আইস, তো এগুলি বিভিন্ন নামে আমাদের দেশে প্রবেশ করেছে এবং আমাদের তরুণ শ্রেণীকে অনেকটা বিপদে পড়ে। সেটা হচ্ছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, কারণ এটার জন্য আমাদের বিদেশি ডলার, ফরেন কারেন্সি যাচ্ছে, এটা কিন্তু এমনি আসছে না, বিনিময়ে যেটা আসছে সেটা হচ্ছে বিষ, আর যাচ্ছে আমার একেবারেই রক্ত শ্রম দিয়ে আর্ন করা ডলারটা যাচ্ছে, বৈদেশিক মুদ্রা। তাহলে আমি দুদিকে ঝুঁকি আছে, তিনটা। একটা হচ্ছে আমার দেশে বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, বিনিময়ে যেটা আসছে সেটা আমার কাছে অর্থনৈতিকভাবে কোনো সুফল বয়ে আনছে না। অন্যদিকে আমাদের দেশের তরুণ শ্রেণীকে, যুবক শ্রেণীদেরকে, তাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সুতরাং এটা আমাদের জন্য, সেটা উৎপত্তি যেখানেই হোক, আমাদের জন্য ঝুঁকি তৈরি করে রেখেছে। মিয়ানমার, ভারত এবং বাংলাদেশ, তিনটা দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে কুকি এথনিক মাইনরিটি গ্রুপ আছে, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার এগেনস্টে আপনার ফাইট করে যাচ্ছে। যেমন বাংলাদেশে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট আছে। এই যে তিনটা দেশে যে আপনার এই যে কুকিরা যে ফাইট করছে যে আপনার গভর্নমেন্ট অথরিটির এগেনস্টে, বা তো সেক্ষেত্রে কি স্যার আমরা ফিউচারে কোনো গ্রেটার কুকি অ্যালায়েন্স, এই তিনটা দেশের যে কুকি গ্রুপ রয়েছে তাদের মধ্যে কি কোনো গ্রেটার কুকি অ্যালায়েন্স দেখতে পাবো? এবং এখানে কি স্যার যেহেতু তাদের ডমিনেন্ট রিলিজন খ্রিশ্চিয়ানিটি, আপনার খ্রিশ্চিয়ান ওয়ার্ল্ড কি এখানে কোনো ভূমিকা রাখছে? প্রথমত হচ্ছে তাদের মেজরিটি, এটা ওভারওয়েলমিং। এখানে মেজরিটি কোনো শব্দটা ব্যবহার করা লাগবে না। কতগুলি প্রভিন্সে যেমন যে খ্রিশ্চান শব্দটা আমি বলি, যেমন আপনার চীন স্টেটে অলমোস্ট 94.34% হচ্ছে খ্রিশ্চান, মিজোরামে অ্যারাউন্ড 93-92% খ্রিশ্চান, নাগাল্যান্ডে 98% খ্রিশ্চান। আমাদের এখানে যাদের কথা বলতেছেন এই কুকিদের ভিতরে, তারা যেইটাই আছে, এই যে কুকি অল্প স্বল্প, এরা এই অল্পই এগুলো খ্রিস্টানে কনভার্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দেয়ার। সুতরাং আমাদের এক সময় আগের বিগত প্রধানমন্ত্রী বলছিলেন খ্রিশ্চান স্টেট করার জন্য ওনার প্রেশার আছে। এটা খ্রিশ্চান স্টেট বলা লাগে না, যে কোনো স্টেট হয় সেটা অটোমেটিক্যালি খ্রিশ্চান হয়ে যায়। মিজোরামের চিফ মিনিস্টারের নাম নিশ্চয়ই শুনেছেন, সে এই লালদোমা, সে ম্যারিল্যান্ডে গেছিল আমেরিকাতে, সেখানে একটা বক্তব্যে এই জিনিসটা তুলে এনেছিলেন যে আমাদের প্রতি ব্রিটিশরা, পাক ভারত উপমহাদেশ যখন ভাগ হচ্ছে বা বিভক্ত হচ্ছে, তখন আমাদের প্রতি একটা অন্যায় করে গেছে। পরিষ্কার ভাষায় বলেছে, আমরা তারা জো বলে, কুকিকে তারা বলে না, যেন তারা মিজোদেরকে, নাগাদেরকে একত্র করে তারা বলে দা জো। তো জো ল্যান্ডের দাবি সে তুলেছে। বাংলাদেশের জন্য যদিও আমাদের এই ক্ষুদ্র কুকিরা যখন মিজোরামের কুকিদের সাথে লিঙ্ক হয়, আবার মিজোরামের কুকিরা যখন মণিপুরের কুকিদের সাথে লিঙ্ক হয়ে যদি যায় ভবিষ্যতে, ইতিমধ্যেই মিজোরাম এবং চীন স্টেট একটা চুক্তি, এটা হলো মার্জার এগ্রিমেন্ট করেছে। দ্যাট হ্যাজ গিভেন এ ভেরি স্ট্রং সিগন্যাল টু দ্য মিয়ানমার এবং ভারতকে। বাট আমরা সেটা যখন বলে দূরবর্তী সংকেত বলে, ঘূর্ণিঝড়ের সংকেত, হ্যাঁ, এখনো পর্যন্ত দূরবর্তী এত জন্য এত সংকেত, আমাদের জন্য এটা দূরবর্তী সংকেত। কারণ আমরা সেখানে কোনো না কোনোভাবে, যেমন এবারও আমাদের একটা স্ট্যাপিন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, যা গড হ্যাজ ফরবিডেন আস, আমরা সেগুলিতে যাইনি। বাট এটার একটা ঝুঁকি আছে। মিয়ানমারে যেহেতু চীন স্টেটে ওরা একেবারেই 93 পর আর কোনো পার্সেন্টেজও থাকে না,
মানে বলে যে টিচার যেমন বলে 93 দিয়ে ফেলছে আর হাতে আর থাকে কই, তো এরকম ওদের ওখানে ওরকম, নাগাল্যান্ডও এরকম, মিজোরামও এরকম, আমাদের এদিকেও এরকম। তো এগুলি বৃহৎ শক্তির অনেক খেলা আছে, আন্ডার কারেন্ট অনেক কিছু যাচ্ছে সেখানে। অনেকগুলো বড় বড় দেশের, এই যে আমি অতি সম্প্রতি আমি যে বিবিসিতে যে প্রোগ্রাম, এগুলি নিয়েই তারা এই সব কথাবার্তাগুলি কি হতে পারে ভবিষ্যতে, কি ট্রেড ওয়ারের কি পসিবিলিটি আছে বিটুইন দ্য টু সুপার পাওয়ার, টু জায়ান্ট কি হতে পারে, সেখানে অন্যান্য আন্ডার কারেন্ট যারা শক্তিগুলো আছে তাদের কি কি ভূমিকা থাকতে পারে, এগুলি অনেকগুলো জিনিস আছে। তবে এখানে একটা আমাদের জন্য ভবিষ্যতের একটা ছোটোখাটো পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আলোচনা করতে গেলে হয়তো আমরা এগুলো আরও কিছুটা নিয়ে আসবো টেনে সেখানে। থ্যাংক ইউ সো মাচ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অফকোর্স আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম Thank you স্যার, very much. থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ ইন্ডিয়ার যে মণিপুর রাজ্যে যে কুকি এবং মেইতিদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছিল এবং সংঘর্ষ চলমান রয়েছে তা সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি এবং খুবই কম্প্রিহেন্সিভ একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের এখান থেকে নলেজও আপনারা অ্যাকোয়ার করবেন। আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে আসবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা কী নিয়ে আলোচনা দেখতে চান। আবারও বলছি, আপনাদের মতামত আপনাদের। ধন্যবাদ।